এখন রাত নেমেছে। চারদিকে এক অদ্ভুত স্তব্ধতা, যেন কালো বিকৃত এক দেহ নিয়ে রাতটা দাঁড়িয়ে আছে, আর তার ভেতরে লুকিয়ে আছে হিংস্রতা, ঠিক হায়নার মতো ওতপেতে। দাঁত নখগুলো যেন তীক্ষ্ণ বর্ষার ফলার মতো কারো উষ্ণ জীবন্ত বুক ছিঁড়ে নিতে উদ্গ্রীব। কবে যে এই অন্ধকার সব গিলে ফেলেছে, কোন যুগে জন্ম নেওয়া সেই শিশু সূর্যটাকেও কেউ জানে না, আর সে ভিড়বেও না। সূর্য মানেই তো আগুন, আলো, উত্তাপ, সত্য আর প্রতিবাদ। সে সূর্যই নেই আর, যেন আলো আগুনের সব শত্রুরা মিলে তাকে গুম করে দিয়েছে। চারদিক এখন শুধু কালো কুটিল অমানিসা নিঃশব্দে নাচছে। এই অমানিসার কোনো রূপ নেই, কোনো চেহারা নেই, দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। এটা কিছুই জানে না, না ক্ষমা না বিচার। ভালো মন্দ, ন্যায় অন্যায়, সব কিছুর মাঝের সীমারেখা খুব সহজেই মুছে দেয় এই অন্ধকার। চারদিকে এখন একেবারে নীরবতা। মনে হচ্ছে পুরো মহাবিশ্ব থেমে গেছে। গাছের একটা পাতাও নড়ছে না, আকাশ থেকে কোনো উল্কাও পড়ছে না। যেন অদৃশ্য কেউ সব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, একটা কঠোর কারফু। কিছুক্ষণ আগে একটা পথ ভোলা মেঘ উড়ে গিয়েছিল, একটু কেঁদেও নিয়েছে যেন। সেই ভেজা মাটিতে এক অচেনা গন্ধ লেগে আছে। আকাশের অন্য কোণে আরেকটা মেঘ জমে আছে, আবার কাঁদবে বলে চুপচাপ অপেক্ষা করছে। কিন্তু এই কান্না যেন নিরর্থক, কোনো পরিবর্তন আনে না, বরং এক ধরনের বিরক্তি জাগায়। কারণ এই রাতের শরীরে যে অন্ধকার জমে আছে, তার কোনো আত্মা নেই, কোনো অনুতাপ নেই। সে শুধু নির্দয়, একজন আততায়ীর মতো, যার কোনো জবাবদিহি নেই। এই অন্ধকারের সঙ্গেই মিশে গেছে আরেকটা শক্তি, যেন তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, অহংকারে মাথা তুলে। বিশাল এক দেওয়াল, জেলখানার, রাষ্ট্রের ক্ষমতা আর দম্ভের প্রতীক। একে যতভাবেই বোঝানোর চেষ্টা করা হোক, এর নির্মমতা ঠিক বোঝানো যায় না। পৃথিবী থেকে আলাদা করে রাখা একটা ছোট্ট জায়গা, যেখানে এই আকাশ ছোঁয়া দেওয়াল অন্ধকারকে আরও ঘন, আরও ভয়ঙ্কর করে তুলেছে। আজ মনে হচ্ছে এই দেওয়ালটা যেন অসংখ্য মানুষের বুকের ওপর চেপে বসে আছে। সবকিছু যেন খুব হিসেব করে সাজানো, এমন এক পরিবেশ যেখানে অন্যায় কাজটা অনায়াসে হয়ে যেতে পারে। কেউ আঙুল তোলে না, কেউ মুঠি শক্ত করে প্রতিবাদ জানায় না। দু একটা কাঁপা নরম হাত হয়তো ওঠে, ঠিক যেমন রাস্তার ধারে দাঁড়িয়ে বাস থামানোর চেষ্টা করে কেউ, আর বাস চালক না দেখার ভান করে চলে যায়। ঠিক সেভাবেই সব কিছু এগিয়ে গেছে, নির্বিঘ্নে। এখন আর কোনো বাধা নেই। আয়োজকদের মুখে স্বস্তি, সবকিছু এবার শেষ করা যাবে। সমাজ, রাষ্ট্র, বিচার সবাই যেন তৃপ্ত হবে। এমন একটা তৃপ্তির আয়োজন অনেক দিন ধরেই দরকার ছিল। আজ, হ্যাঁ, আজই সেটা সম্পূর্ণ হবে। আজ এই বৃষ্টি ভেজা নিশুতি রাতে যেন এক অদ্ভুত আয়োজন তৈরি হয়ে আছে। সব প্রস্তুত, একেবারে নিখুঁত। কোরবানির পশুর মতো বারবার দেখে টিপে টুপে যাচাই করে রাজবৈদ্য শেষমেশ বলেই দিয়েছে, হ্যাঁ, বধযোগ্য, কোনো বাধা নেই। যত দুশ্চিন্তা, যত সংশয়, সব কেটে গেছে, আর কোনো দ্বিধা নেই। তাই যেন এক অদ্ভুত উল্লাসের ডাক, জেগে ওঠো। এই রাত উৎসবের, এই রাত উল্লাসের, এই রাত যেন এক বিভৎস আনন্দে ডুবে থাকার রাত। আর কিছুক্ষণ, শুধু আর কিছুক্ষণ পরেই এমন একটা স্মৃতি তৈরি হবে, যা বহুদিন ধরে বয়ে বেড়ানো যাবে। হয়তো একদিন অলস দুপুরে গল্পের আসরে কেউ হাসতে হাসতে বলবে, জানিস, একবার একটা ফাঁসি হয়েছিল। এদিকে দড়িটা, অভিজ্ঞ জল্লাদ নিশ্চয়ই সেটাকে ঠিকঠাক করে নিচ্ছে, ঘি মাখাচ্ছে, শক্ত করে গেঁথে নিচ্ছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে, সময় যেন ধীরে ধীরে গড়িয়ে আসছে সেই শেষ মুহূর্তের দিকে। 52 বিঘে জমি জুড়ে দাঁড়িয়ে থাকা সেই জেলখানা, তার বিশাল অহংকারী প্রাচীর, তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ছায়া মানুষ, যন্ত্রের মতো চলাফেরা, মুখে কোনো ভাব নেই, চোখে কোনো প্রশ্ন নেই। তাদের পায়ের শব্দ খট খট নিশুতি রাতের বুক চিরে কেমন কানে লাগে। দূরে কোথাও হঠাৎ এক অচেনা পাখির কান্না ভেসে আসে। মনে হয় হয়তো কোনো অসতর্ক মুহূর্তে তার ছানাটাকে কেড়ে নিয়েছে কোনো হিংস্র প্রাণী। অসহায় রাগ, ক্ষোভ, দুঃখে তার গলা ফেটে যাচ্ছে,
কিন্তু কিছুই তো করার নেই। ছায়া মানুষদের মধ্যে একজন বারবার হাত তুলে ঘড়ির দিকে তাকায়। রেডিয়ামের মৃদু আলোয় সময়টা ঝলসে ওঠে। সে ধীরে বলে, সময় হয়ে আসছে, আর 10 মিনিট। 10 মিনিট শুনতে যত ছোট, এখন তা যেন অসীম দীর্ঘ। 14 বছরের প্রতিজ্ঞার শেষে এই শেষ 10 মিনিট অসহ্য দীর্ঘ, টান টান উত্তেজনায় ভরা। মনে হচ্ছে আর দেরি নয়, শেষ হোক সব কিছু। ঝুলিয়ে দাও, শেষ করে দাও এই আয়োজন। একবার শেষ হলেই মুক্তি, সব দায় দায়িত্ব থেকে, সব টানাপোড়েন থেকে। তারপর বাড়ি ফেরা, একগাল জল ঢেলে স্নান, হালকা খাওয়া আর গভীর ঘুম। 14 বছর, পুরো 14টা বছর, একটা মানুষের জীবনের কতটা সময়! এই দীর্ঘ অন্ধকারে কাটিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অর্জুনও যেন ক্লান্ত হয়ে পড়েছে। মনে হয় সেও বুঝি মুক্তি চাইছে এই বন্ধন থেকে চিরতরে। তাই তার মুখে কোনো আর্তনাদ নেই, নেই বুক ভাঙা কান্না। যদি থাকত, হয়তো ভালোই লাগত কারো কারো। এই স্তব্ধতা ভেঙে যেত, গাছের পাতা কেঁপে উঠত, আর তাতেই যেন প্রতিশোধের আগুনে একটু শান্তি মিলত। অনেকের মনেই তো ছিল শুধু মৃত্যু যথেষ্ট নয়, আরও কষ্ট, আরও যন্ত্রণা, সেটাই নাকি তার প্রাপ্য। কিন্তু সেসব কিছুই হল না। মানুষ মারার যত পদ্ধতি আছে, তার মধ্যে ফাঁসি হয়তো সবচেয়ে সহজ, সবচেয়ে কম কষ্টের। তবু একটা আশা ছিল, শেষ মুহূর্তে যদি ভয় পেয়ে যায়, যদি কেঁদে ওঠে, তাহলেই যেন পূর্ণতা পেত এই জয়। কিন্তু না, অর্জুন কিছুতেই কাঁদছে না, শেষবারের মতো প্রাণ ভিক্ষাও চাইছে না। তাই যেন কোথাও একটা অপূর্ণতা রয়ে যাচ্ছে। জয়ের আনন্দটা ঠিক পুরোপুরি উপভোগ করা যাচ্ছে না। মনের গভীরে অদ্ভুত এক শূন্যতা, ঠিক যেমন বিয়েবাড়ির শেষ পাতে আইসক্রিম না থাকলে হয়। সব রকম আয়োজন থাকার পরও কিছু একটা যেন থেকে যায়, অসম্পূর্ণ। আজ বাংলা 1414 সন, ইংরেজি 14ই আগস্ট। অদ্ভুত কাকতাল, কোনো এক 14ই আগস্টেই জন্ম হয়েছিল অর্জুনের। আর আজ ঠিক 14 বছর নির্জন কারাবাসের পর সেই দিনেই সে ফাঁসিতে ঝুলতে চলেছে। অভিযোগ, এক 14 বছরের কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা এবং ধর্ষণ। সারা রাজ্য যেন তাকিয়ে আছে এই রাতের দিকে। পত্রিকার পাতা, টিভির পর্দা, সবখানেই এক ধরনের উন্মুখ অপেক্ষা। বিশেষ করে মধ্যবিত্ত সমাজ, যারা অর্থে, শিক্ষায়, প্রভাব প্রতিপত্তিতে নিজেদের প্রতিষ্ঠিত বলে মনে করে, তাদের মধ্যে আজ এক অদ্ভুত উত্তেজনা। অনেক দিন পর যেন তারা একটা নিরাপদ ন্যায় বিচার পেল। এমন এক বিচার যা দেখে বুক ভরে ওঠে, যেন এতদিনের সব ব্যর্থতা, অপমান, হীনমন্যতার ওপর একটা কৃত্রিম জয়ের প্রলেপ। এই বিজয়টা অদ্ভুত, বীভৎস, তবু তৃপ্তিদায়ক। মনের জমে থাকা রাগ, হিংসা, ক্ষোভ সব যেন একটু পরেই বেরিয়ে যাবে, ঠিক প্রেসার কুকারের সেফটি ভালভ থেকে বাষ্প বেরোনোর মতো। অর্জুন একজন সাধারণ অশিক্ষিত গ্রাম্য মানুষ। তার গলায় দড়ি পড়ার সঙ্গে সঙ্গেই যেন এই সমাজের ক্ষোভ প্রশমিত হবে। রাষ্ট্রের পক্ষেও এটা দরকার, এই রাগটা কমানো দরকার। তবু একটা কিন্তু, সেই একটুকু কিন্তুই সবাইকে অস্বস্তিতে ফেলছে। কাঁদছে না কেন সে? কেন মাথাটুকে রক্তাক্ত হচ্ছে না? কেন ভয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছে না? কেন বুক চাপড়ে বলছে না, বাবু গো, মাফ করে দিন, আর কখনো করব না? যদি সে এভাবে ভেঙে পড়ত, তাহলে হয়তো এই মৃত্যুও আরও উপভোগ্য হয়ে উঠত কারো কারো কাছে। কিন্তু না, অর্জুন কিছুই করছে না। বরং মনে হচ্ছে সে যেন এই মৃত্যুকেও তুচ্ছ করছে। শুধু মৃত্যুকেই নয়, যারা তার মৃত্যুদণ্ড চেয়েছে, সেই রক্তপিপাসু প্রতিহিংসাকেও যেন অগ্রাহ্য করে চলে যাচ্ছে। ফেলে রেখে যাচ্ছে একটা প্রশ্ন, একটা অস্বস্তি, একটা অমীমাংসিত সন্দেহ। এতটা নিশ্চিন্ত, এতটা নির্ভীক কি কোনো অপরাধী হতে পারে? ফাঁসির দড়ি যখন মাত্র 3 পা দূরে, তখনও কি কেউ এত শান্ত থাকতে পারে? অর্জুন তো কোনো মতাদর্শে বিশ্বাসী বিপ্লবী নয়, না কোনো আত্মঘাতী যোদ্ধা যারা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে। সে তো একেবারেই সাধারণ পথভ্রষ্ট এক মানুষ। তাহলে এই মানসিক শক্তি সে পাচ্ছে কোথা থেকে? আজ শনিবার, কাল রবিবার, 15ই অগস্ট, যে দিনটা প্রতি বছর উদযাপন করা হয় উৎসবের মধ্য দিয়ে, ক্ষমতা হস্তান্তরের, স্বাধীনতার, আনন্দের দিন হিসেবে।
সারা রাজ্য সাজবে, পতাকা উঠবে, বক্তৃতা হবে, গান বাজবে, রাতভর চলবে উৎসব, আলো, আনন্দ। আর তার আগের রাতেই এই বিভৎস আয়োজন, যেন উৎসবের আগে একটা অতিরিক্ত আনন্দ, বিনা খরচে পাওয়া, উপরই পাওয়া না। সব ঠিক আছে, সব প্রস্তুত, তবু একটা জায়গায় গড়বড় থেকেই যাচ্ছে। বল, বল তো আমি অপরাধী, বল আমি খুন করেছি, কাঁদ, ক্ষমা চা, না হলে অন্তত ভয়ে কাপড় নোংরা কর, কিছু তো কর, কিছু একটা। মনে মনে যেন এভাবেই চিৎকার করছে সবাই, কারণ তারা তাকিয়ে আছে ক্লোজ সার্কিট ক্যামেরার দিকে। শেষ মুহূর্তে একটু আনন্দ চায় তারা, কিন্তু অর্জুন, সে কিছুই করছে না। সারা রাত সে একইভাবে শুয়েছিল, ডান হাত মাথার নিচে, বাঁ হাত চোখের ওপর। ভোরের দিকে সামান্য জ্বর এসেছিল, হালকা গা গরম। রাজবৈদ্য ওষুধ দিয়েছিল, কিন্তু সে খায়নি। কেন খাবে? ঘণ্টা পরেই তো সব শেষ হয়ে যাবে। এখন অবশ্য জ্বর নেই। ঠিক সন্ধে 6টায় তাকে আনুষ্ঠানিকভাবে আদেশ পড়ে শোনানো হয়েছে, প্রথমে ইংরেজিতে, তারপর বাংলায়। যদিও তার আর নতুন করে জানার কিছু ছিল না। দুদিন আগেই সে জেনে গিয়েছিল রাষ্ট্রপতি তার প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করেছেন। অফিসার ঠান্ডা গলায় বলেছিল, এই রাতটাই তোমার জীবনের শেষ রাত। ভোর হওয়ার আগেই দণ্ড কার্যকর হবে, প্রস্তুত থাকো। অর্জুন একটু হেসেছিল, অদ্ভুত সেই হাসি। তার মধ্যে ছিল ক্লান্তি, বিদ্রুপ, আর ছিল যেন নিভে যাওয়া প্রদীপের শেষ ধোঁয়া। অফিসার একটু থেমে জিজ্ঞেস করেছিল, কিছু বলবে? অর্জুন শান্ত গলায় বলেছিল, আর কি বলবো, সব তো শেষ হয়ে গেছে, যা বলার আপনি তো বলেই দিলেন। অফিসার যেন নিজের দায়িত্ব বুঝিয়ে বলতে লাগল, দেখো, এতে আমাদের কোনো দোষ নেই। যে অভিযোগে তোমার বিচার হয়েছে তার ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছে। উচ্চ আদালতও সেই রায় বহাল রেখেছে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করা হয়েছিল, সেখানেও একই সিদ্ধান্ত। এখন আমাদের হাতে শুধু নির্দেশ, দণ্ড কার্যকর করা। অর্জুন সংক্ষেপে বলেছিল, তাহলে দণ্ড কার্যকর করুন, আমাদের আর কিছু করার নেই। অফিসার বলল, জানি। শান্ত স্বর অর্জুনের। একটু চুপ করে থেকে অফিসার যেন আচমকা বদলে গেল। কঠোর দায়িত্বশীল মানুষটা হঠাৎ উপদেশ দিতে শুরু করল, দেখো অর্জুন, জীবনটা একটা বৃত্তের মতো, শুরু যেখানে শেষও সেখানেই। কেউ অল্প বয়সেই শেষ হয়, কেউ অনেক বছর বাঁচে, কিন্তু শেষটা সবারই এক। মৃত্যুকে কেউ এড়াতে পারে না, মানুষ, পশু, গাছ, কিছুই নয়। তাই দুঃখ করো না, এটাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে নাও। কথা চলতেই থাকল, ধর্ম, ভাগ্য, পুরাণ সব মিলিয়ে এক দীর্ঘ ব্যাখ্যা। কিন্তু অর্জুন আর শুনছিল না। এই কথাগুলো তার কাছে এখন নিচ্ছক শব্দ, অর্থহীন, ক্লান্তিকর। সে চুপচাপ ঘুরে শুয়ে পড়ল সেলের মেঝেতে। তবু অফিসার থামল না। যে কথাটা বলার জন্য এত ভূমিকা, সেটা না বলে সে থামতে পারছে না। তাই আমার শুরু করল সে, দেখো অর্জুন, মানুষকে বলা হয় অমৃতের সন্তান। কেন জানো? কারণ মানুষই পারে তার কাজের মাধ্যমে মৃত্যুকে অতিক্রম করতে। মৃত্যুর পরেও সে বেঁচে থাকতে পারে, মানুষের মনে, ইতিহাসে, কাহিনীতে। আমি বলি কি, তুমি তেমনই হয়ে ওঠো, কিংবদন্তি হয়ে যাও। মৃত্যুর পরেও যেন সবাই তোমাকে মনে রাখে। পিছন ফিরে শুয়েই শান্ত গলায় উত্তর দিল অর্জুন, আপনি যা বললেন, আমি তো সেরকম হয়েই গেছে। গত ৫-৬ মাস ধরে রেডিও, টিভি, খবরের কাগজে আমার নাম যতবার হয়েছে, নোবেলজয়ী অমর্ত্য সেনকেও নিয়ে এত লেখা হয়েছে কিনা সন্দেহ। আজ দেশে যত লোক আমার নাম জানে, ততজন শঙ্করাচার্যের নাম জানে কিনা তা নিয়েও তো তর্ক হতে পারে। ২০০-১০০ বছরে কি আর লোকে আমাকে ভুলবে? অফিসার একটু থমকাল, গলা কেঁপে উঠল। সে ঠিক, কিন্তু তোমাকে তো লোকে খারাপ কারণে মনে রাখবে। যেমন গান্ধীকে ভোলে না, তেমনি নাথুরামকেও মনে রাখে। কিন্তু দুটো কি এক? রত্নাকর আর বাল্মীকি, দুটো রামই অমর, কিন্তু শেষে তো বাল্মীকিই বড় হয়ে ওঠে। আমি চাই তুমি তোমার অতীতকে ছাড়িয়ে যাও, ভালো কিছু করো, যাতে মানুষ তোমাকে শ্রদ্ধা করে মনে রাখে। অর্জুন একটু থেমে জিজ্ঞেস করল, কি করে? অফিসার যেন সুযোগ পেয়ে গেল। ধরো, তুমি যদি তোমার অঙ্গদান করে যাও, যেমন চোখ, যদি তোমার চোখে কেউ আবার দেখতে পায়, সে যদি বড় কিছু করে ফেলে, তাহলে তার সঙ্গে তোমার নামও থাকবে।
অর্জুন কথাটা শেষ হতে দিল না। দিয়ে গেলাম। কি? চমকে উঠল অফিসার। যা যা দরকার নিয়ে নিন, সব দিয়ে গেলাম। যদি মেডিকেলের ছাত্রদের কাজে লাগে সেটাও দেবেন। আমি আর এগুলো দিয়ে কি করব? কোথায় সই করতে হবে বলুন, করে দেব। এখন যান, একটু ঘুমাবো। সন্ধ্যা 7:30টার সময় তাকে খেতে দেওয়া হলো। ভাত, মুগ ডাল আর আলু পোস্ত। তারপর রাজবৈদ্য এসে একটা ঘুমের ইনজেকশন দিল। ওষুধটা যথেষ্ট করা, কিন্তু এতটা নয় যাতে ঘুমের মধ্যেই সব শেষ হয়ে যায়। সে মৃত্যু খুব নরম, খুব আরামদায়ক। ধীরে ধীরে চোখ বুঝে আসবে, শরীর হালকা হয়ে যাবে। এত সহজ, এত শান্ত মৃত্যু তা যেন তাকে দেওয়া যাবে না। কারণ সে শুধু খুনি বা ধর্ষক নয়, তার অপরাধ যেন আরও বড় করে দেখা হচ্ছে। সে যেন আঘাত করেছে ক্ষমতার অহংকারে, প্রভাবশালীদের দম্ভে। এই সমাজে যেখানে অর্থ আর ক্ষমতাই সব কিছু নিয়ন্ত্রণ করে, সেখানে একজন তুচ্ছ, দরিদ্র যুবক সেই শক্তির দিকে হাত তুলেছে। তাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়। মৃত্যুর আগে এই ঘটনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র। মিডিয়া তার কাজ নিখুঁতভাবে করেছে। সারা রাজ্য উত্তেজনায় ফেটে পড়ছে। এই উত্তেজনা বিশ্বকাপ জয়ের থেকেও যেন বেশি। সবাই এখন একটাই কথা বলছে, মৃত্যু চাই, শুধু মৃত্যু। এমনকি ছোট ছোট মেয়েরাও হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, কাকু, আমরা ফাঁসি দেখতে চাই। আজকের পৃথিবীতে মৃত্যু যেন আর ভয় দেখায় না কাউকে। টিভি, সিনেমা সব কিছুতে এত সহিংসতা, এত নির্মমতা যে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে গেছে। পারমাণবিক যুগের কথা সবাই জানে, যেখানে মুহূর্তে লক্ষ প্রাণ শেষ হয়ে যেতে পারে। তার তুলনায় একটা মানুষের মৃত্যু তুচ্ছ, প্রায় অপ্রাসঙ্গিক। কিন্তু অর্জুনের চোখে ঘুম আসেনি, আসার কথাও নয়। সে শুয়ে শুয়ে শুনেছে কারাগারের পেটা ঘণ্টার প্রতিটি শব্দ। রাত ৩টে বাজতেই উঠে বসেছে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে পাহারায় থাকা 2 সেপাই আর 1 ডেপুটি জেলার। কি হয়েছে? তারা জিজ্ঞেস করল। অর্জুন শান্তভাবে বলল, সময় তো হয়ে গেল প্রায়, একটু জল দিন, স্নানটা সেরে নি। সেপাই 2জন চুপ করে গেল। মনে কোথায় যেন একটা কষ্ট লাগল তাদের। তারা গরিব ঘরের ছেলে, তাদের ভেতরের মানুষটা এখনও পুরো মরে যায়নি। কিন্তু ডেপুটি জেলার অস্বস্তিতে পড়ে গেল। এই সহজ নির্লিপ্ত আচরণ, মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন স্বাভাবিক থাকা তাকে অস্থির করে তুলল। মনে হচ্ছিল অর্জুন যেন ফাঁসির দিকে নয়, কোথাও দূরে কোনো যাত্রায় বেরোতে চলেছে, যেখানে কেউ তার জন্য অপেক্ষা করছে। সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, তোমার কিছুই হচ্ছে না ভেতরে? অর্জুন তাকালো। মানে? কোনো অনুতাপ, কিছু? অর্জুন হালকা হাসল। আমি যদি বলি আছে, আপনি খুশি হবেন? প্রশ্নটা শুনে থমকে গেল ডেপুটি জেলার। কি যেন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল তার ভেতরে। এই মুহূর্তে অর্জুন আর শুধু একজন বন্দী নয়, সে যেন একটা শ্রেণীর প্রতিনিধি হয়ে উঠেছে, আর ডেপুটি জেলার অন্য এক শ্রেণীর। 2 বিপরীত জগৎ আজ মুখোমুখি দাঁড়িয়ে। এই লড়াইয়ে যারা জিততে চায়, তারা চায় অর্জুন ভেঙে পড়ুক, কাঁদুক, অনুতপ্ত হোক, ভয় পেয়ে কুঁকড়ে যাক, তবেই না তাদের জয় সম্পূর্ণ হবে। কিন্তু অর্জুন, সে সেই সুযোগটাই দিচ্ছে না। ডেপুটি জেলার একটু থেমে ধীরে বললেন, দেখো, আমার খুশি অখুশির কথা নয়, কিন্তু একটা মানুষকে মেরে ফেলা আমি ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করি না। আমি মৃত্যুদণ্ডের বিরোধী। কেউ যদি রাগে, লোভে বা মুহূর্তের ভুলে ভয়ঙ্কর কিছু করে ফেলে, তার সমাধান আরেকটা হত্যা হতে পারে না। যদি নিশ্চিতভাবে বলা যেত একজনকে মেরে ফেললে আর কখনো এমন অপরাধ হবে না, তাহলে হয়তো আমি অন্য কথা ভাবতাম। কিন্তু তা তো হয় না। ইতিহাসই তার প্রমাণ। একের পর এক ঘটনার পরেও অপরাধ থামে না। তাই বলছিলাম, ওটা বন্ধ করতে হলে। অর্জুন হঠাৎ থামিয়ে দিল। জল চাই, একটু জল। ও হ্যাঁ, জল। ডেপুটি জেলার জন হচকচিয়ে গেলেন। চুনিলাল, আরেক বালতি জল দাও। তারপর নিজের কথাই যেন ভুলে গিয়ে বিড়বিড় করলেন, আমি যেন কি বলছিলাম?
অর্জুন শান্ত গলায় বলল, কিছুই বলেননি। সে মগ করে জল তুলে মাথায় গায়ে ঢালতে লাগল। ঠান্ডা জলে ভিজে নতুন পাজামা পাঞ্জাবি গা লেগে রইল। তারপর চোখ বুজে বসে রইল। মনে হল যেন চুপচাপ কারো কাছে প্রার্থনা করছে। কি দেবতার কাছে কি চায় কেউ জানে না। কিছুক্ষণ পর চোখ খুলে বলল, হয়ে গেল, আমার কাজ শেষ। এবার আপনারা যা করার করুন। আর দেরি করবেন না, তাড়াতাড়ি শেষ করুন, তাহলেই সবারই ছুটি, আপনাদেরও আমারও। ডেপুটি জেলার গলা ভারী হয়ে এলো। বিশ্বাস করো অর্জুন, আমি সত্যিই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তবু চাকরির জন্য আমাকে এতে থাকতে হচ্ছে। খুব খারাপ লাগছে সত্যি। অর্জুন নির্বিকার, বিশ্বাস করলাম। ডেপুটি জেলার ঘড়ির দিকে তাকালেন। এখনও 10 মিনিট বাকি। শুধু এই জেলখানায় নয়, পুরো রাজ্য যেন এই মুহূর্তে ঘড়ির কাঁটা দেখছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছে। সময়ের ভেতর দিয়ে যেন এক অদৃশ্য স্রোত বয়ে যাচ্ছে, যা মানুষের বোধ, বিবেক, দয়া, বিচার সব কিছুকে টেনে নিয়ে যাচ্ছে নিজের মতো করে। কে কোন পক্ষে তা যেন আর স্পষ্ট নয়। চায়ের দোকানে দাঁড়িয়ে যে লোকটা গলা ফাটিয়ে শাস্তির দাবি করছে, সে হয়তো জানেই না তার ভাষা, তার রাগ কারোর কাছ থেকে ধার করা। আবার রাস্তায় দাঁড়িয়ে যে মানবতার কথা বলে কাঁদছে, তার মধ্যেও ঢুকে গেছে অন্য এক দিকের ভয়, সংক্রমণের মতো। এক কাজের মেয়ে ট্রেনে বসে অন্যজনকে বলছে, জানিস দিদি, ওর ফাঁসি হবে। সে নিজের ভাষায় বললেও ভাবনাটা তার নিজের নয়। অন্য কারোর উচ্ছ্বাস, অন্য কারোর বিচার তার ভেতর দিয়ে কথা বলছে। আবার এক শিক্ষিত মানুষ গাড়িতে বসে বলছে, সভ্য দেশে মৃত্যুদণ্ড থাকা উচিত নয়। কিন্তু সেও কি পুরোপুরি নিজের অবস্থানে আছে? আজ যেন কেউই নিরপেক্ষ নয়। অর্জুন একজন বন্দী, তার বাঁচা বা মরার প্রশ্নে সবাই কোনো না কোনো দিকে দাঁড়িয়ে গেছে। তার অপরাধ, যে অভিযোগে তাকে বিচার করা হয়েছে, তা বারবার বিরলের মধ্যে বিরলতম বলে প্রচার হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে এটা এমন অপরাধ যার শাস্তি শুধু মৃত্যু। কিন্তু একই দেশে অন্য অনেক ভয়ঙ্কর ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় অন্যভাবে, কখনো ধর্মের নামে, কখনো রাষ্ট্রের নামে, কখনো দেশের স্বার্থে। তখন সেই নির্মমতাও যেন ন্যায়সঙ্গত হয়ে ওঠে। এই দ্বৈততার মাঝেই দাঁড়িয়ে আছে অর্জুন, একজন মানুষ যার জন্য আজ সবাই এত উত্তেজিত। সময়ের কাঁটা এগিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে জমাট বাঁধছে এক অদ্ভুত নীরবতা, যার ভেতরে লুকিয়ে আছে প্রশ্ন, সংশয় আর অস্বস্তি। কোনটা সত্যি অপরাধ আর কোনটা নয়, সেটা বুঝে ওঠা সাধারণ মানুষের পক্ষে সহজ নয়। সেখান থেকেই ভুল বোঝাবুঝি জন্মায়। ভুল থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে রাগ, আর সেই রাগ গিয়ে ঠেকে বিচার ব্যবস্থার উপর অবিশ্বাসে। অনেকে বলে এই অন্ধত্বের কারণ অশিক্ষা। আবার কেউ কেউ বলে অশিক্ষার পেছনে আছে দারিদ্র্য। এই দেশে মানুষের সংখ্যা এত বেশি, সবাইকে সচ্ছল করে তোলা সম্ভব নয়, এমনটাই বলা হয়। তবু কেউ কেউ উঠে আসে, টাকা, প্রভাব, ক্ষমতার জোরে নিজেদের অবস্থান বদলে ফেলে। আর সেই জায়গায় পৌঁছে গিয়ে তারা যেন নতুন এক সত্য শিখে ফেলে। আইন, ন্যায়, অপরাধ সব কিছুর সংজ্ঞা বদলে যায়। যেমন ধরো, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি নিজের বাড়ির কাজের মেয়েটির ওপর নির্যাতন চালায়, তারপর তাকে মেরে ফেলে, সেটা আর অনেক সময় আর হত্যা থাকে না, সেটা হয়ে যায় আত্মহত্যা। প্রমাণ, সাক্ষ্য সবই থাকে, তবু আদালতে সেগুলো এমনভাবে ঘুরে যায় যেন সত্যিটাই বদলে গেছে। উকিল প্রমাণ করে দেয় মেয়েটি নাকি মানসিকভাবে অসুস্থ ছিল, নিজেই নিজের কল্পনায় হারিয়ে গিয়ে শেষমেশ নিজেই জীবন শেষ করেছে। এমন ঘটনা যেন খুব বড় কিছু নয়, কারণ এখানে একটা অদৃশ্য নিয়ম কাজ করে। ক্ষমতাবানরা সাধারণত অপরাধী হয় না, তাদের কাজকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, অন্য নামে ডাকা যায়। কিন্তু অর্জুন, সে ধনী নয়, প্রভাবশালী নয়, সে দরিদ্র। এটাই তার প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, সে সেই সীমারেখা ভেঙেছে যা তাকে ছোটবেলা থেকে মানতে শেখানো হয়েছিল। চাকর, ড্রাইভার, দারোয়ান, এই শ্রেণীর মানুষদের শেখানো হয় মালিকের সামনে মাথা নিচু করে থাকতে হবে, তার কথা
বিনা প্রশ্নে মানতে হবে। এটাই নাকি আদর্শ। কিন্তু অর্জুন সেই নিয়ম মানেনি। সে এমন কিছু করেছে যা সাহস বলে মনে হতে পারে, আসলে যা ক্ষমতাবানদের চোখে ভয়ঙ্কর দুঃসাহস। তাই এখন তাকে শাস্তি দিতেই হবে। শুধু শাস্তি নয়, একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে বাকিরা দেখে শেখে যে দেখে নাও এর পরিণতি কি। কারণ এই ভয়টাই দরকার। এই ভয় ছাড়া সেই শ্রেণী নিশ্চিন্ত থাকতে পারে না, যাদের জীবন নির্ভর করে এই সব নিম্ন মানুষের ওপর। যদি একবার সেই নিচুতলার মানুষের মধ্যে প্রশ্ন জাগে, অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তাহলে সব কিছু ভেঙে পড়বে। তাই অর্জুনের মৃত্যু শুধু একটা শাস্তি নয়, এটা একটা বার্তা। তবে একই সমাজে, অন্য জায়গায়, অন্য নামে, একই বা তার থেকেও ভয়ঙ্কর কাজ অনেক সময় অপরাধ হয়ে ওঠে না। পরিস্থিতি বদলে যায়, নাম বদলে যায়, আর বিচারও বদলে যায়। এই দ্বন্দ্ব, এই বৈপরীত্যের মধ্যেই দাঁড়িয়ে আছে সবাই। ডেপুটি জেলারও তার বাইরে নয়। এক মুহূর্তের জন্য তার ভেতরটা কেঁপে ওঠে। অন্ধকার রাত, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, যার মৃত্যু কয়েক মিনিট দূরে, তার মধ্যে অদ্ভুত এক শান্তি। এই শান্তিটাই তাকে দুর্বল করে দেয়। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে যায় জেল সুপারের নির্দেশ, কোনো দুর্বলতা দেখানো যাবে না। আর তখনই মনে পড়ে সেই মেয়েটার কথা, যার শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। তাকে ভাবলেই নাকি শক্ত হওয়া যাবে। কিন্তু সত্যিটা কি এত সরল? মেয়েটির বয়স বলা হয়েছে 14, কিন্তু বাস্তবে সে হয়তো আরও বড় ছিল। তবু তাকে কিশোরী বলা হয়েছে, কারণ সেই শব্দটা মানুষের মনে বেশি ঝড় তোলে। তদন্তকারী অফিসার জানতেন, কোনোভাবে এই কেসটাকে আরও ভয়ঙ্কর, আরও আবেগপ্রবণ করে তুলতে হবে। তাহলেই কঠোর শাস্তি নিশ্চিত হবে, আর সেই সঙ্গে নিজের সাফল্যও। তাই তিনি কিছুই ফাঁকি দেননি। সব প্রমাণ, সব বয়ান এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্রোধ জাগে, যাতে প্রশ্ন না ওঠে। আর সেই সাজানো সত্যের ওপর দাঁড়িয়েই আজকের এই রাত। মেয়েটার বয়স প্রমাণ করতে কোর্টে একটা বার্থ সার্টিফিকেট জমা দিতে হয়েছিল। এমন কিছু কঠিন কাজ না। যে দেশে পিএইচডির মতো ডিগ্রিও জাল পাওয়া যায়, সেখানে একটা বার্থ সার্টিফিকেট বানানো তো প্রায় জলভাত। মাঝে মাঝে মনে হয় এই দেশটা সত্যিই অদ্ভুত। এমন দেশটি কোথাও খুঁজে না পাবে তুমি। এখানে নকল এত নিখুঁত হয় যে আসল নকল আলাদা করাই দায়। অনেক সময় যে সেনা অফিসারকে আমরা বীর বলে সম্মান দিই, সেই হয়তো গোপনে অন্য দেশের হয়ে কাজ করছে। আবার যে মানুষটা সমাজ সেবার জন্য সবার শ্রদ্ধার পাত্র, তার আড়ালেই লুকিয়ে থাকে নির্মম ব্যবসা। সাধারণ রোগকে জটিল বানিয়ে অসংখ্য পরীক্ষা, ওষুধ, টাকা আর সুযোগ পেলে শরীরের অঙ্গ পর্যন্ত বিক্রি করে দেয়। যে প্রফেসরকে আমরা সৎ আর ছাত্রদরদি ভাবি, তিনিও টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করতে পিছু হন না। তাই তদন্তকারী অফিসারের পক্ষে 22 বছরের একটা মেয়েকে 14 বলে প্রমাণ করা খুব একটা কঠিন ছিল না। ডেপুটি জেলার চেষ্টা করলেন মেয়েটার মুখটা মনে করার, কিন্তু পারলেন না, কিছুতেই না। শেষমেশ ভাবলেন, ও যে এলাকায় থাকত, সেই অভিজাত পাড়ার অন্য মেয়েদের মুখ হয়তো মনে পড়বে। কিন্তু 1-2 নয়, হঠাৎ যেন অসংখ্য মুখ ভেসে উঠল। 20, 30, 40। কেউ যেন বলছে, আমাকে দেখো, কেউ আবার আমাকেই দেখো। শরীরগুলো যেন চোখে লাগে, অতিরিক্ত যত্নে গড়া, চোখে পড়ার মতো করে তুলে ধরা। তারা জানে
কিভাবে দৃষ্টি টানতে হয়, কিভাবে ইচ্ছা জাগাতে হয়। মনে হয় এই শেখাটা তারা কোথাও থেকে ভালোভাবেই রপ্ত করেছে। এই দেশ, ভারত, ইতিহাস, সংস্কৃতি, আচার সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ। এখানে অনেক কিছুই আছে যা একসাথে গৌরব আর প্রশ্ন দুটোই তৈরি করে, যা কখনো সম্মান পায়, কখনো আবার ভিন্ন নামে একই জিনিস নতুন রূপে ফিরে আসে। আগে অভিজাত পরিবারের মেয়েদের নাচ গান আচার আচরণ শেখানো হতো বিশেষ প্রশিক্ষণে। এখন সেই জায়গাটা নিয়েছে সিনেমা, টিভি, ম্যাগাজিন, সবকিছু যেন সহজলভ্য, হাতের নাগালে। ডেপুটি জেলার তাকিয়ে থাকলেন। পোশাকগুলো এত পাতলা, এত আটসাট, শরীরের প্রতিটা বাঁক স্পষ্ট। কারো শরীর অস্ত্রোপচারে আরও নিখুঁত করা, কারো ভঙ্গিমা ইচ্ছাকৃতভাবে দৃষ্টি কাড়ে। মনে হয় যা কিছু গোপন থাকার কথা সবই যেন প্রকাশ্যে হয়ে উঠেছে। এরা নির্ভীক। লজ্জা এই শব্দটা যেন তাদের কাছে পুরনো। ওরা শিখেছে লজ্জা নাকি এক ধরনের কুসংস্কার। আধুনিক হতে হলে সেটা ঝেড়ে ফেলতেই হবে। তাই যা একসময় আড়ালে হতো এখন তা প্রকাশ্যেও অস্বাভাবিক লাগে না। তারা ভয় পায় না, হয়তো কারণ তারা জানে এই সমাজের মানুষ অনেক সময় শুধু দেখে, ভাবে, কথা বলে, কিন্তু কাজ করে না। ইতিহাসে এমন সময় গেছে মানুষ না খেয়ে মারা গেছে, তবু শক্তি সাহস কিছুই জোটেনি প্রতিরোধ করার। সেই ভীরুতা যেন কোথাও রয়ে গেছে গভীরে। তাই তারা নির্ভয়ে থাকে, ভাবতে পারে কেউ কিছু করবে না। তাহলে অর্জুনের ঘটনা ঘটল কিভাবে? হয়তো কারণ ওটা ব্যতিক্রম। যেমন জেলে জাল ফেলে মাছ ধরতে গিয়ে হঠাৎ কুমির আটকে যায়। এটা নিয়ম না, ব্যতিক্রম। কিন্তু যখন ঘটে তখন সেটাকে শেষ করতেই হয়, যেন আর কেউ সেই ভুল না করে। এই সব ভাবতে ভাবতেই ডেপুটি জেলার বুঝলেন তিনি আর অর্জুনের ওপর রাগ অনুভব করতে পারছেন না, বরং নিজের ভেতরেই অদ্ভুত এক অস্বস্তি, এক দহন টের পাচ্ছেন। যে দহন তাকে কতবার নিজের কল্পনায় ভাসিয়েছে, কত অদৃশ্য সীমা পার করিয়েছে। আর সেই কারণেই হয়তো অর্জুনের প্রতি একটুখানি সহানুভূতি জন্ম নিচ্ছে তার ভেতরে। বুঝে উঠতে পারছেন না তিনি। যখন অর্জুনকে এই কেসে গ্রেপ্তার করা হয়েছিল তখন সে ছিল মাত্র ২০-২২ বছরের এক যুবক, একেবারেই কাঁচা বয়স, যেখানে বুদ্ধি বিবেচনা পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠার সুযোগই পায় না। সেই বয়সে কিভাবে কেমন করে সে এই কেসে জড়িয়ে পড়ল, নাকি তাকে জড়িয়ে দেওয়া হলো, তা আজও অমীমাংসিত রহস্য। কোনো প্রত্যক্ষদর্শী নেই, কেউ জানে না ঠিক কী পরিস্থিতিতে কার হাতে এই অপরাধটা ঘটেছিল। তবু কিছু পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই অর্জুনকে সাজা দেওয়া হয়েছে, যে প্রমাণগুলোর অন্তত ৮০% ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় সত্যি অর্জুন এই অপরাধ করেছে, তবুও সেই সময়ের সামগ্রিক পরিস্থিতি, প্রেক্ষাপট, মানসিক অবস্থা সব কিছু অজানা থেকে যাওয়ায় বোঝা যায় না ঠিক কতটা দায় তার নিজের আর কতটা সেই পরিস্থিতির। আমরা তো শুধু সেই মানুষটাকেই দেখি যে খুন করে, ধর্ষণ করে, ডাকাতি করে, কিন্তু দেখতে পাই না সেই সমাজ, সেই সময়, সেই চাপ যা একজন মানুষকে বদলে দিয়ে অপরাধীতে পরিণত করে। প্রায় প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো এমন এক পরিস্থিতি এসে দাঁড়ায় যা তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই করত না। সেই বিশেষ পরিস্থিতিটাই তখন সবচেয়ে বড় দায়ী হয়ে ওঠে, ব্যক্তির চেয়েও বেশি। অথচ আইনের বইতে সেই পরিস্থিতিকে বোঝার বা সংশোধন করার কোনো আলাদা জায়গা নেই। যেমন যখন গুজরাট জ্বলছিল সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে, চারদিক ভরে উঠেছিল নারী শিশুর আর্তনাদে, রাস্তায় রাস্তায় পড়ে থাকত মৃতদেহ। সেই বিভীষিকার মাঝেই কিছু মহিলা ঘরের ভেতরের কোমলতা ঝেড়ে ফেলে নেমে এসেছিল রাস্তায়। লুটতরাজে মেতে উঠেছিল তারা। সেই ভীতিকর পরিবেশে তারা কি না করতে পারে তা কেউ জানে না। পরিস্থিতি তখন মানুষকে ঠেলে দেয় এমন জায়গায় যেখানে সে নিজেকেও চিনতে পারে না। তখন নারী না পুরুষ এই প্রশ্নটাই অর্থহীন হয়ে যায়। আবার দেখা যায় একজন শ্রমিক নেতা, যিনি একসময় শ্রমিকদের অধিকার নিয়ে লড়েছেন, আন্দোলন করেছেন, পরবর্তীকালে শিল্পমন্ত্রী হয়ে সেই তিনি শ্রমিক ছাঁটাই আর মেশিনীকরণের পক্ষে সওয়াল করেন। যে নেতা একদিন জেলবন্দীদের দুরবস্থা দেখে ক্ষোভে অনশন করেছিলেন, কার মন্ত্রী হয়ে তিনি আবার নতুন নতুন নিয়মের জালে বন্দীদের জীবন দুর্বিষহ করে তোলেন।
এমন উদাহরণ চারপাশে অজস্র। শুধু সময় বদলায়, আর সময়ই মানুষকে কখনো সাধু কখনো শয়তান বানিয়ে দেয়। এই মুহূর্তে ডেপুটি জেলারের চোখের সামনে ভেসে ওঠে তেমনই এক মানুষের মুখ, যে এক মুহূর্তের মানসিক বিভ্রান্তিতে সাধু থেকে শয়তান হয়ে গিয়েছিল। তার নাম রমেশ দত্ত। রমেশ দত্ত একজন সাধারণ মধ্যবিত্ত চাষি। পৈতৃক 15 বিঘে জমি আর 2টো পানের বরজ, এই নিয়েই তার সব। ছোট সংসার, তাতেই দিব্যি চলে যায়। বিশেষ কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তাই জীবনটাও শান্ত, স্থির। প্রতিবেশীর সুখে দুঃখে পাশে থাকেন, সাহায্য করেন, সবাই তাকে ভালোবাসে, সম্মান করে। প্রতি বছর বাজারে হরিনাম সংকীর্তনে খিচুড়ি ভোগের পুরো খরচটা একাই বহন করেন। এবার তো হরি মন্দির তৈরির জন্য এককালীন 20,000 টাকা দানও করেছেন। এমন একজন ধর্মপ্রাণ পরোপকারী মানুষের জীবনে হঠাৎই যেন কালো ছায়া নেমে এলো। একটা ছোট ভুল থেকে শুরু করে একের পর এক ঘটনা এমনভাবে জড়িয়ে গেল, যেন সব কিছু তাকে ঠেলে নিয়ে গেল এক অনিবার্য পরিণতির দিকে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। সামনে শুধু ফাঁসি মঞ্চ। রমেশ দত্তের সংসারে মোটে 3 জন, তিনি, তার স্ত্রী আর মেয়ে। মেয়েটা শম্পা এবছর মাধ্যমিক দেবে। আর আছে বাবলু, মা বাবা হারা এক দরিদ্র ছেলে। একটু বোকাশোকা চেহারা, কিন্তু মনটা পরিষ্কার। ছোটবেলা থেকেই এই বাড়িতেই বড় হয়েছে, যেন এই পরিবারেরই একজন। দেখতে যতই হাবাগোবা লাগুক, পড়াশোনায় সে দারুণ মেধাবী। রমেশ দত্ত নিজেই বলেছিলেন, যতদূর পারিস পড়, টাকার চিন্তা করিস না। আগে সব খরচ তিনিই দিতেন, এখন বাবলু টিউশনি করে কিছুটা নিজের দায়িত্ব নিজেই নেয়। খুব প্রয়োজন না হলে সে হাত পাততে চায় না, আর কৃতজ্ঞতা স্বরূপ ঘরের ছোটখাটো কাজ করে দেয়, শম্পাকেও পড়ায়। শম্পার মা বাসন্তী দেবী খুব ধর্মপ্রাণ মহিয়া। সারাদিনই প্রায় কাটে পুজো আচ্চা, জপ তপে, ব্রত উপবাসে। এই মুহূর্তে তিনি গুরুদেবের নির্দেশে 1 বছরের আত্মশোধন ব্রতে আছেন। গুরুদেব বলেছেন, নিষ্ঠা আর ভক্তি ভরে এই ব্রত পালন করলে পুত্রেষ্টি যজ্ঞের সমান পুণ্য লাভ হবে। পুত্র না থাকায় তার মনে গভীর কষ্ট। সমাজের কাছ থেকেও কম অপমান সহ্য করতে হয়নি তাকে। সেই কষ্ট বুকে নিয়েই তিনি ব্রত পালন করে চলেছেন। এমনকি ব্রত শেষ না হওয়া পর্যন্ত স্বামীকে স্পর্শ করাও নিষেধ। ঠিক 1 বছর পর এক পূর্ণিমার রাতে, রজনীর 3য় প্রহরে, তখনই তিনি স্বামীর সঙ্গ দেবেন। রমেশের স্ত্রী আর কন্যা বড় ঘরেই ঘুমান। বাসন্তী দেবী দরজাটা শক্ত করে এঁটে রাখেন। তার মনে সব সময় একটা ভয়। পুরুষ মানুষ বড়ই অসংযমী, অবিবেচক। কখন যে মতিভ্রম ঘটে যায় বলা যায় না। কে জানে, রাত গভীর হলে যদি কোনো দুর্বল মুহূর্তে ব্রত ভেঙে যায়। অন্যদিকে পাশের ছোট ঘরে দুদিকে 2টো চৌকিতে ঘুমায় রমেশ আর বাবলু। ইদানিং এলাকায় গরু চোরের উপদ্রব বেড়েছে খুব। প্রায়ই রাতে গোয়াল থেকে গরু উধাও হয়ে যাচ্ছে, সোজা সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে ওপারে। তাই মাঝরাতে ঘুম ভাঙলে বাবলু অভ্যাসবশত 1-2বার গোয়ালটা ঘুরে দেখে আসে। সেদিনও তেমনই এক রাতে গোয়াল দেখতে গিয়ে আচমকাই থমকে গেল সে। খড়ের গাদার পাশে অন্ধকারে 2টো মানুষের অস্পষ্ট ছায়া। তারা ফিসফিস করে কি সব বলছে, আর যেন কিছু করছে। ভয়ে দ্বিধায় জমে গেল বাবলু। কিছু বলার সাহস হল না। যেভাবে নিঃশব্দে গিয়েছিল, সেভাবেই চুপচাপ ফিরে এসে রমেশ দত্তকে ধাক্কা দিয়ে জাগাল। জ্যাঠা, গিয়ে একবার দেখেন তো, গৈলের পেছনে কেমন জানি আওয়াজ হইতেছে। রমেশ আধ ঘুমে চমকে উঠলেন। কে? বাবলু ইতস্তত করে বলল, কেম্মে কমু, ঠিক চিনতে পারি নাই, কিন্তু আমাগো শম্পার মতন লাগল, আর পোলাটা মনে করে কানাই হইব। কথাটা শুনে যেন মাথায় আগুন জ্বলে উঠল রমেশ দত্তের। এক ঝটকায় উঠে বসলেন। তারপর কি ভেবে যেন ধীর গলায় বললেন, তুই থাক, আমি যাই। চুপচাপ এগিয়ে গেলেন তিনি। আকাশ পরিষ্কার, মেঘ নেই, শুধু এক কোণে খয়াটে চাঁদ। সেই ফিকে আলোয় চোখে পড়ল দৃশ্যটা। খড়ের গাদার উপর পাশের বাড়ির শ্রীনিবাসের মেয়ে শাশ্বতী আর ঝন্টু দাসের বখাটে ছেলে কানাই। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।